জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা টপিক, স্যার আমির খসরু পেলাম, আমরা ইসামি পেলাম, জিয়াউদ্দিন বার্নি পেলাম, আলবিরুনি পেলাম, স্যার ইবন বতুতা আমাদের চাই। তো এই জায়গাতে ইবন বতুতার প্রশ্ন এসেছে, অনেক ছেলে মেয়ে হোঁচট খেয়েছে পরীক্ষার হলে। সেই ছাত্রছাত্রীদের আগামী দিনে আর কোনো হোঁচট খেতে হবে না, মন দিয়ে শুনুন। সেই ট্রাভেলিং স্টুডেন্ট, যাত্রী বিদ্যার্থী আমির খসরু, সেই আফ্রিকার, উত্তর পশ্চিম আফ্রিকার মরক্কোর তানজিয়ার স্টুডেন্ট, ছাত্র মানুষ, নাগরিক ইবন বতুতা, তাই না? তার সেই কিতাবুল রাহেলা গ্রন্থ একের পর এক ট্রান্সলেশন হবে, সবগুলো আজকে নিয়ে এসে হাজির। কোথায় কি বলা আছে, পানের উপর যে খাবার দেওয়া হতো, পান চাষের যে আধিক্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, আম চাষ, আমের আটি, আমের বীজ থেকে যে গাছ হচ্ছে, সব দেওয়া রয়েছে। যেমন তুজুকি বাবুরি পড়তে গিয়ে দেখছি বারবার তিনি একটা ফল উল্লেখ করতেন, ওয়াটারমেলন, তরমুজ। তুজুকি বাবুরিতে বারবার কিন্তু উল্লেখ তরমুজ। তেমনি ইবন বতুতা কিতাবুল রাহেলা গ্রন্থে তার বর্ণনায় বারবার কিন্তু আম, আমের আটি আলোচিত হয়েছে, পান আলোচিত হয়েছে, পান, বিভিন্ন ফল আলোচিত হয়েছে, সবগুলো তুলে চেষ্টা করব। আর তিনি দুটো সোর্স পাচ্ছি, কখনো 1 লক্ষ মাইল বা 1 লক্ষ কিলোমিটার হেঁটেছিলেন, কখনো 80,000 মাইল তিনি পায়ে পায়ে হেঁটেছিলেন। এই লং টার্ম দিয়ে হেঁটেছিলেন। আমরা লং টার্ম হাঁটার দিক থেকে দেখেছি, লং মার্চ ইতিহাস পড়েছি, তাই তাকে বলা হচ্ছে যাত্রী বিদ্যার্থী, ট্রাভেলিং স্টুডেন্ট। তো সেই তাকে নিয়ে এসেছি আজকে আমরা। 74 বছরের জীবন যার, 1304-এ যার জন্ম হয়েছিল, 1378-তে মৃত্যু, 74 বছরের জীবন ছিল সে। আজকের আলোচ্য বিষয় আমাদের জানা স্যার ইউটিউব চ্যানেলে ইবন বতুতা। উত্তর পশ্চিম আফ্রিকার মরক্কোর তানজিয়ার পরিব্রাজক ছিলেন ইবন বতুতা, মোরাক বেইটা। 1304-এ জন্ম, 1378 সালে মারা যান। তার পিতার নাম আব্দুল্লাহ ইবন মোহাম্মদ। আব্দুল্লাহ ইবন মোহাম্মদের সেই পুত্র ছিলেন ইবন বতুতা। এর আসল নাম ইবন বতুতার আবু আব্দুল্লাহ মোহাম্মদ, আবু আব্দুল্লাহ মোহাম্মদ। তার পারিবারিক নাম যেহেতু বতুতা, তাই তাকে আমার ইবন বতুতা নামেই চেনি। এবং দিল্লিতে তিনি মৌলানা বদরুদ্দিন নামে বেশি পরিচিত ছিল। এটা একাধিক পরীক্ষায় পেয়েছি আমরা, যে মৌলানা বদরুদ্দিন, মৌলানা বদরুদ্দিনকে আমরা কি নামে চিনি? ইবন বতুতা। এবং তার পারিবারিক নামটি হচ্ছে বতুতা, প্রত্যেকে মনে রাখবে। তিনি 1325 সালে দেশ ছাড়ছেন, 1325। সিন্ধু অঞ্চলে তিনি আসছেন 1333। 1334 সালে আনুষ্ঠানিকভাবে তিনি দিল্লিতে বসবাস শুরু করে দিচ্ছেন। তো 33 সালে ভারতবর্ষ সিন্ধু অতিক্রম করে চলে আসছেন, 34 সাল থেকে দিল্লিতে তিনি অবস্থান করছেন। তো 1333 সালে তিনি সিন্ধু নদী অতিক্রম করে আসছেন কার দরবারে? মোহাম্মদ বিন তুগলক। কেন? 1325 থেকে 51 যদি মোহাম্মদ বিন তুগলকের সময়কাল হয়, তাহলে 1333 সালটা কার আমলে পড়বে? মোহাম্মদ বিন তুগলক। এবং মাদুরার সুলতানের জামাতা ছিলেন কিন্তু তিনি, মোরাক বেইটা। ইবন বতুতা তৎকালীন যে দিল্লির প্রধান কাজী ছিলেন, যিনি বিচার করতেন, সেই কামাল উদ্দিনের কাছ থেকে মোহাম্মদ বিন তুগলক কেমন ছিলেন সম্পর্কে জেনে গেছিলেন। অর্থাৎ দিল্লির প্রধান কাজী কামাল উদ্দিনের কাছ থেকে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পরিষ্কার জেনে গিয়েছিলেন। এবং 1333 থেকে 37 সাল পর্যন্ত তিনি দীর্ঘস্থায়ীভাবে ভারতবর্ষে প্রায় 14 বছর অবস্থান করেছিলেন। তো এই মতগুলো সম্পর্কে একটু ডিবেটিং আছে, তা সত্ত্বেও আমি বলবো 1333 সালে তিনি সিন্ধু নদী অতিক্রম করে দিল্লিতে 34 সালে আসছেন। 1337 সাল পর্যন্ত তিনি ছিলেন, প্রায় 14 বছর তিনি অবস্থান করেছিলেন ভারতবর্ষে, মোরাক বেইটা। এবারে দিল্লিতে ছিলেন, আমরা তো বলেই দিয়েছি, দেখে নাও 1333 থেকে 42। পরবর্তী সময় তিনি ভারতের বাইরে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন। এবং মোহাম্মদ বিন তুগলক দিল্লি ওর কাজী এবং খানকাহ সময়ের অধ্যক্ষ পদ দিয়েছিল। তো তার কৃতিত্বে মুগ্ধ হয়ে মোহাম্মদ বিন তুগলক দিল্লির যে কাজী পদ এবং খানকাহ পদ, এইগুলোর অধ্যক্ষ পদে নিয়োগ করলো কাকে? ইবন বতুতা। কে করলো? না, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক। এবং তৎকালীন ভালো শিক্ষাবিদ, প্রাণবন্ত মানুষ ছিলেন শেখ শিহাবুদ্দিন। তার সঙ্গে কিন্তু ইবন বতুতার একটা ভালো সম্পর্ক, গুড রিলেশন গড়ে উঠেছিল। কিন্তু এই মোহাম্মদ বিন তুগলক কি করলো জানো? এই শিহাবুদ্দিনকে মৃত্যুদণ্ড দিলে ইবন বতুতা খুবই দুঃখ পান এবং তাকে যে কাজী এবং খানকাহ পদের অধ্যক্ষ করেছিল, সেই চাকরিগুলি ছেড়ে বেরিয়ে এসেছিল এবং শেষ জীবনে সন্ন্যাস গ্রহণ করে ফকির হয়ে গেছিল ইবন বতুতা। আমরা দেখেছিলাম অরবিন্দ ঘোষ শেষ জীবন ফকির হন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে মুনি বা দার্শনিকে চলে যান শ্রবণ বেলগোলা কর্ণাটকে। আমরা লালা হরদয়ালকে দেখেছি শেষ জীবনে তিনি সাধু সন্ন্যাসী হয়ে ফিলাডেলফিয়া শহরে মারা গিয়েছিল, আমাদের ফিলাডেলফিয়া শহরে। তাহলে লালা হরদয়াল সন্ন্যাসী হয়েছিলেন, অরবিন্দ ঘোষ হয়েছিলেন। প্রাচীন ইতিহাস ঘাট থেকে দেখছি চন্দ্রগুপ্ত মৌর্য হয়েছিলেন। ট্রাভেলিয়ানদের মধ্যে সন্ন্যাস গ্রহণ করছে ইবন বতুতা এবং চীনের উদ্দেশ্যে 42 সালে তিনি চলে যাচ্ছেন। এবং 46 সালে তিনি জাহাজে করে সুমাত্রা যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিচ্ছেন। আর তার ভারত বৃত্তান্তের নাম বিখ্যাত বই, যেটার নাম কিতাবুল রাহেলা। এই গ্রন্থ থেকে শুধু কি দিল্লি ভারত না, এছাড়াও শিলং, মালদ্বীপ, সুমাত্রা ও চীনের কোথাও জানা যায়।
তাই কিতাবুল রাহেলা কার লেখা? একটা ভালো প্রশ্ন। জাভা সুমাত্রা কোন পর্যটক ভ্রমণ করে? ভালো প্রশ্ন। দিল্লি ভারত ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, সুমাত্রা, চীনের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? কিতাবুল রাহেলা কার লেখা জানতে পেরে গেলাম। এবং তুগলক যুগের ইতিহাস জানার একটা শ্রেষ্ঠ আকর গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ হিসাবে কিন্তু আমরা কিতাবুল রাহেলাকে বিশ্লেষণ করেছি। এই গ্রন্থতে ভারতের রাস্তাঘাট, পরিবহন, ডাক ব্যবস্থা, গোয়েন্দা বিভাগ, কৃষি, শিল্প, বাণিজ্য, নৌ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা জানতে পাচ্ছি। তা কি জানতে পাচ্ছি? তাহলে এই যে কুতুবউদ্দিন আইবকের আমল থেকে যে সুলতানি পিরিয়ড শুরু হলো, সেই পিরিয়ডের মধ্যে তুগলক বংশ একটা জনপ্রিয় বংশ। এই তুগলক যুগে রাস্তাঘাট কেমন ছিল, পরিবহন, গোয়েন্দা বিভাগ, ডাক বিভাগ, নৌ ব্যবহার, উৎসব, সঙ্গীত, এইগুলোর উপরে কিন্তু আলোকপাত করে গেছে কিতাবুল রাহেলা বা ইবন বতুতার বিখ্যাত ভারত বৃত্তান্ত। তিনি তার এই গ্রন্থে 4টি শহর বলেছে, যা দিল্লি না বললেই নয়। তিনি ছিলেন সিরি, যেটা আলাউদ্দিন খলজি তৈরি করে নতুন রাজধানী করেছিল, এবং শ্রীনগরকে তিনি জল দিচ্ছেন হৌজ খাস নামক জলাশয় তৈরি করে আলাউদ্দিন খলজি। তুগলকাবাদ যিনি যা তৈরি করেছিল গিয়াসউদ্দিন তুগলক, মোরাক বেইটা, এবং জাহানপনাহ, যে জাহানপনাহ শহরে মোহাম্মদ বিন তুগলক দীর্ঘদিন কাটিয়ে গেছেন, মোরাক বেইটা। তো 4টি শহর বর্ণনা হয়েছে ইবন বতুতার কিতাবুল রাহেলাতে: দিল্লি, সিরি, তুগলকাবাদ এবং জাহানপনাহ। শ্রীনগরের নতুন রাজধানী করেছিল আলাউদ্দিন খলজি, একাধিক পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল। তিনি সারা জীবনে প্রায় 1 লক্ষ কিমি দূরত্ব হেঁটেছিলেন, তাই তাকে অনুসন্ধানকারী বা এক্সপ্লোরার কথাটি ব্যবহার করছেন, এবং তাকে আমরা যাত্রী বিদ্যার্থী বলবো। তাই তিনি প্রায় 1 লক্ষ কিমি হেঁটেছিল, তাই তাকে যাত্রী বিদ্যার্থী বলা হচ্ছে। তিনি প্রথম অনুসন্ধানকারী শব্দটি ব্যবহার করেছিল। ইসামি স্পিনিং হুইল ব্যবহার কে প্রথম করেছিল, পরীক্ষায় দিয়েছিল। তেমনি এক্সপ্লোরার কথাটি প্রথম কে ব্যবহার করছে, বা অনুসন্ধান করা কথাটি প্রথম কে ব্যবহার করছে? অনুসন্ধানকারী কথাটি প্রথম ব্যবহার করছে ইবন বতুতা। এবং সমুদ্র যাত্রার মানচিত্র বই আকারে প্রকাশ করে খ্যাতি লাভ করেছিল কোন ট্রাভেলিয়ান? ইবন বতুতা। সমুদ্র যাত্রার মানচিত্র বই আকারে তৈরি করছে ইবন বতুতা, এবং অনুসন্ধানকারী শব্দ প্রথম ব্যবহার করছে ইবন বতুতা। এবং কামালউদ্দিন আবদুল্লাহর শিষ্যরূপে জীবন শুরু করলেন ভারতবর্ষে ইবন বতুতা। ইবন বতুতার গুরু ছিলেন কামালউদ্দিন আবদুল্লাহ, ভালো করে মনে রাখবে। এবং ইবন বতুতা সুলতানের যুগে বড় বড় যে রাজপ্রাসাদগুলো ছিল, প্যালেসগুলোকে দারেশ্বরা বা দারুশ্বরা নামে ডাকতো। এই দারেশ্বরা মানে হচ্ছে রাজপ্রাসাদ। ইবন বতুতা সুলতানি যুগে রাজপ্রাসাদগুলিকে এই নামে ডাকতো। এছাড়াও দিল্লিতে যখন তিনি ছিলেন, তখনই খুবই ঋণগ্রস্ত হয়ে পড়েন, জর্জরিত হয়ে পড়েন, প্রত্যেকে মনে রাখবে এটা। এবং মোহাম্মদ বিন তুগলক তাকে এই সময় কিন্তু সতর্ক করেছিলেন যে আপনি ঋণগ্রস্ত কিন্তু হয়ে পড়েছেন, এবং তার সমস্ত ঋণ রাষ্ট্রের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হয়েছিল। সেই ইবন বতুতাকে কে দিয়েছিল? মোহাম্মদ বিন তুগলক। তাহলে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন, সেই তাকে সাহায্য করে মোহাম্মদ বিন তুগলক পরিশোধ করে দিয়েছিলেন। খুব ভালো একটা প্রশ্ন, যে কোন ট্রাভেলিয়ান ঋণগ্রস্ত হয়ে পড়লে তাকে দিল্লির সুলতানি পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হয়? উত্তর, মোহাম্মদ বিন তুগলকের দপ্তর করেছিল, সেই ইবন বতুতা ঋণকে পরিশোধ করে দিয়েছিল। বণিকদের ঋণ দিতেন তিনি, এবং সেখান থেকে তিনি কর বা ট্যাক্স বা সুদ আদায় করতেন মোহাম্মদ বিন তুগলক। এভাবে কিন্তু রাজকোষকে অনেকটা স্ট্রং করেছিল মোহাম্মদ বিন তুগলক, এটা মত দিচ্ছে ইবন বতুতা। এবং তিনি নিজেও ব্যবসায় মূলধন বিনিয়োগ করতেন মোহাম্মদ বিন তুগলক, এটাও মত দিচ্ছে কে? ইবন বতুতা। মহামারীর সময় মোহাম্মদ বিন তুগলক খুবই সাহায্য করতেন মানুষদের। ইবন বতুতা বলছে, আমি কাছ থেকে দেখেছি। মোহাম্মদ বিন তুগলক প্রথম সুলতান যিনি ফেমিন কোড বা দুর্ভিক্ষ আইন কিন্তু এনেছিলেন। এই কনসেপ্টও দিয়ে যাচ্ছে কিন্তু। তো হিন্দুদের দোল উৎসবে হোলি খেলেছিলেন, মোহাম্মদ বিন তুগলক। তিনি জৈন মন্দির, গিরনার জৈন মন্দির নির্মাণে অর্থ সাহায্য করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, এবং ফেমিন কোড বা দুর্ভিক্ষ আইন এনেছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক। মনে রাখবে এটা। কিন্তু তাকে আমরা ভালো দিকগুলো না বলে পাগল রাজা বলে চালিয়ে দিই না, তার ভালো ভালো কাজ ছিল। এবং মহামারীর সময়, দুর্ভিক্ষের সময় তিনি কিন্তু পাশে দাঁড়াতেন, এটা ইবন বতুতা দিচ্ছেন। মোহাম্মদ বিন তুগলক দিনার বা 200 গ্রেন নামে এক প্রকার স্বর্ণমুদ্রা চালু করেছিল, মনে রাখবে এটা। তাহলে দিনার নামক স্বর্ণমুদ্রা বা 200 গ্রেন নামক মুদ্রা চালু করছে মোহাম্মদ বিন তুগলক, যা বলছেন ইবন বতুতা। এবং চীনের তৎকালীন শাসক ছিলেন কুবলাই খাঁ, তার যে চাও মুদ্রা ছিল, সেই চীনের কুবলাই খাঁয়ের চাও মুদ্রা অনুকরণে মোহাম্মদ বিন তুগলক কিন্তু দোকানি মুদ্রা চালু করেছিলেন, এই মত দিচ্ছেন। এবং দিনার নামক 200 গ্রেন ওজনের একটি স্বর্ণমুদ্রা চালু করে মোহাম্মদ বিন তুগলক। এবং দানশীলতার কারণে শাহুকার শ্রেণী খুবই ডেভেলপ করেছিল, অনেকটা চরম শিখরে পৌঁছে গিয়েছিল, এটা বলছেন তৎকালীন দিল্লিতে ভারতবর্ষের শাহুকার বা মহাজন গোষ্ঠীরা। এটা বলছেন ইবন বতুতা যে মোহাম্মদ বিন তুগলক দান করতে বলে শাহুকার মহাজন গোষ্ঠী ডেভেলপ করেছিল, উন্নত হয়েছিল।
এবং দিল্লির যে প্রভুত্বযুক্ত জাহাজের উল্লেখ করেছেন তিনি, এবং চুম্বকীয় ঘনকের উল্লেখ তিনি করেননি। এই সময় কিন্তু বিভিন্ন জাহাজগুলো তিনি উল্লেখ করছেন, চুম্বকীয় ঘনকের যে একটা প্রভাব ছিল তা তিনি উল্লেখ করেননি, এটা বলছেন ইবন-বতুতা। আরেকটা বলবো যে এই সময় যে ফসলগুলো ফলতো, তিনটে না বললেই নয়, পানটা বলে এসেছি, ফুল এবং নারিকেল কিন্তু ফল হিসাবে খুব হিট করেছিল। ফসল হিসাবে, ফল হিসাবে নারিকেল হিট করেছিল, ফুল এবং পানের উল্লেখ করেছেন ইবন-বতুতা বারবার কিন্তু মনে রাখবে। এবং পানের প্লেট দ্বারা বিদেশিদের অভ্যর্থনা জানাতেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান মোহাম্মদ বিন তুগলক বিদেশিদের যখন অভ্যর্থনা জানাতেন তখন তিনি কিন্তু পানের প্লেট ব্যবহার করতেন। এটা খুব আউটস্ট্যান্ডিং তথ্য মনে রাখবে এটা। এবং ভারতবর্ষে যে সমস্ত উৎপাদিত গুলো হতো ভালো করে মনে রাখবে, হ্যাঁ, কি করতেন না আমের আটি বপন করতেন, উৎপাদনে উল্লেখ করেছেন যে আমের আটি দিয়ে, যেটা আমরা এখনো দেখি আমের আটি লাগিয়ে গাছ করি। এবং 4 প্রকার যে মোহাম্মদ বিন তুগলকের আমলে কর্মচারী ছিল, 4টে শহরের নাম বলে এসেছি, 4টে কর্মচারী উল্লেখ করছেন। একটা ওয়ালি উল খরাজ, যারা সব দিকটা নিয়ন্ত্রণ করত, ওয়ালি উল খরাজ একটা ছিল, যারা খবর দেখতো বা রাখতো, নিউজ অধিকর্তা। সাহিব উল খবর বা নিউজ অধিকর্তা। মুশরিফ উল মুহাসিবাদ, যাদেরকে বলা হতো অ্যাকাউন্ট ইন্সপেক্টর। আমির ই দাদ বা যারা জাস্টিস বা বিচারপতির কাজ করতেন। এই 4টে কর্মচারী উল্লেখ করেছেন। তাহলে ওয়ালি উল খরাজ, সাহিব উল খবর বা নিউজ অধিকর্তা, মুশরিফ উল মুহাসিবাদ বা অ্যাকাউন্টস ইন্সপেক্টর এবং আমির ই দাদ বা বিচারপতি। এছাড়াও সেনাবাহিনীতে যে মহিলা নার্স, মহিলা গুপ্তচর নিয়োগ হতো তার উল্লেখ করছেন ইবন-বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে। এবং দেখভালকারী যে কর্মচারী, যাদেরকে বলা হতো স্কোট, এদের উল্লেখ করছেন মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন-বতুতা। মারাঠি মহিলারা তাদের সুন্দরতার জন্য, হিন্দু মহিলারা পতির সেবার জন্য, মুসলিম মহিলারা বৈবাহিক জীবনের জন্য ইবন-বতুতাকে প্রবাহিত করেছিল, এটা আমরা জানতে পাচ্ছি। খুব ভালো করে মনে রাখবে এটা। আবার একটা সোর্সে বলছে তিনি 80,000 মাইল পথ ভ্রমণ করেছিলেন এবং 30 বছর ধরে তিনি ভ্রমণ করেছিলেন। 14 বছর ভারতে ছিল বলে এসেছি। এবং তিনি লং টার্ম হেঁটেছিল বলে মেহেদি হোসেন নামটা মনে রাখবে, তাকে বলছে যাত্রী বিদ্যার্থী বা ট্রাভেলিং স্টুডেন্ট। ভারত ইতিহাসে কোন ট্রাভেলিয়ানকে ট্রাভেলিং স্টুডেন্ট বলা হয় বা যাত্রী বিদ্যার্থী বলা হয়? ইবন-বতুতা। কে বলেছেন? মেহেদি হোসেন, মনে রাখবে এটা। এবং ইবন জুজাই ইবন-বতুতার শ্রুতিলেখন লিখেছিলেন, ইবন-বতুতার বর্ণনাগুলিকে লিখেছিলেন শ্রুতিলেখন আকারে ইবন জুজাই, মনে রাখবে। এবার তার যে কিতাবুল রাহেলা গ্রন্থটিকে ইংরেজি অনুবাদ করবেন রেভারেন্ড এস লি ইবন, আর কি করবেন? আর গিভ। তাহলে HR গিভবো, আরেকবার HR গিভবো এবং রেভারেন্ড এস লি ইবন-বতুতার যে কিতাবুল রাহেলা এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেছিলেন। বলা বাহুল্য মেহেদি হোসেন ইবন-বতুতাকে নিয়ে একটা বই লিখেছিল যার নাম রেহেলা অফ ইবন-বতুতা। আরেকবার কিতাবুল রাহেলা কার লেখা? ইবন-বতুতা। ইংলিশ অনুবাদ করছেন কে? রেভারেন্ড এস লি এবং HR গিভবো। ইবন-বতুতাকে নিয়ে মেহেদি হোসেনের বিখ্যাত বইয়ের নাম রেহেলা অফ ইবন-বতুতা। যা ইসলামিক ধর্মতত্ত্ব এবং আইনশাস্ত্র বিশেষজ্ঞ ছিলেন ইবন-বতুতা, যিনি 22 বছর বয়সে 1325 সালে তিনি রওনা দিচ্ছেন ভারত উদ্দেশ্যে। এবং তিনি 33 সালে বলে এসেছি সিন্ধু পৌঁছাচ্ছেন এবং 34 সালে তিনি দিল্লিতে এসে যাচ্ছেন পুরোপুরি পাকাপাকি ভাবে। তোমরা জানো সবাই এটা নিশ্চয়ই। মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যের জন্য কি পেলাম আমরা? হিন্দ বা সিন্ধ শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে এক্সপ্লোরার বা অনুসন্ধানকারী কথাটাকে ব্যবহার করেছে, সিন বা হিন্দ কথাটিকে ব্যবহার করছে মোহাম্মদ বিন তুগলকের আমলে। উত্তর হবে কিন্তু ইবন-বতুতা। এবং তাকে বার্ষিক 1200 টঙ্কা বা 5000 দিনার বেতনে দিল্লির কাজী নিয়োগ করেছিল। তাহলে ইবন-বতুতাকে কাজী নিয়োগ করছে কে? মোহাম্মদ বিন তুগলক। বেতনটা কিন্তু খেয়াল করবে। যেমন কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে এস্টাবলিশড হয়। প্রথম তার অধ্যক্ষ বা সুপারিনটেন্ডেন্ট হয়েছিল জোসেফ ব্রামলি, মাসিক বেতন ছিল 1200 টাকা। সহকারী অধ্যক্ষ হয়েছিল কে? গুডেভি, মাসিক বেতন 600 টাকা। তেমনি ইবন-বতুতাকে রাখছে মোহাম্মদ বিন তুগলক কাজী পদে দিল্লির, মাসিক বেতন 1200 টঙ্কা বা 5000 দিনার। খলজি এবং শাসক মোবারক খলজি দ্বারা প্রতিষ্ঠিত যে দাতব্য চিকিৎসালয় ছিল তারও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইবন-বতুতাকে। মোবারক খলজির যে দাতব্য চিকিৎসালয় ছিল সেখানেও নিয়োগ করা হয় ইবন-বতুতাকে, মনে রাখবে। দিল্লিকে ইসলামী বিশ্বের পূর্ব অংশের বৃহত্তম শহর, ইসলামী বিশ্বের ইস্টার্ন পার্টির সবচেয়ে বড় সিটি বলছেন দিল্লিকে কে? ইবন-বতুতা। এবং বৃহত্তম ব্যবসার বাজার হিসাবে তিনি বর্ণনা করছেন দিল্লিকে। তার মধ্যে দিল্লিতে মোট 28টি গেট ছিল, 28 এন্ট্রান্স ছিল, তার মধ্যে বাদাউন দরজা বা গেটটা ছিল সবচেয়ে বড়। বাদাউন দরজা বা গেট ছিল বড় 28টা গেটের মধ্যে। কে বলছেন?
ইবন বতুতা। তাহলে কটা গেট, কোন গেটটি বড় মনে রাখবে, 4টে নগরের নাম, 4টে কর্মচারীর নাম ভালো করে মনে রাখবে। মান্ডবী দরজার ভেতরে আনাজ মান্ডি ছিল, সবজির বাজার ছিল এই মান্ডবী দরজার ভেতরে, খুব ইম্পর্টেন্ট উল্লেখ করছেন তিনি। এবং গুল দরজা, আনাজটা দরজা, আরেকটা দরজা, একটা মান্ডবী দরজা বলেছি, একটা বাদাম দরজা বললাম, আর একটা গুল দরজার ভেতরে ফলের বাগান বসতো, ফলের বাগান ছিল। কুতুব মিনারের সিঁড়িগুলিকে এত বড় বা এত চওড়া এত প্রশস্ত বলেছিল যে তা কিন্তু হাতি চলে যেতে পারবে। কে বলছেন? মোহাম্মদ বিন তুগলক। তাই কুতুব মিনার সিঁড়িগুলি এত স্ট্যান্ডার্ড এবং বৃহৎ ছিল, তাদের হাতি অন করতে পারে বলবি ইবন বতুতা বলেছেন। এবং গিয়াসউদ্দিন তুগলকের আমলে নির্মিত সেই তুগলকাবাদ শহর সূর্যোদয়ের সময় এতটাই চকচকে লাগতো যে কোনো ব্যক্তি এর দিকে তাকাতে পারতো না, এতটা চকচকচক করতো। কোন শহরটি? তুগলকাবাদ, সূর্যোদয়ের সময়। কে বলছেন? ইবন বতুতা। এবং সতীদাহ প্রথার উল্লেখ কিন্তু বারবার করে যাচ্ছেন ইবন বতুতা, ভালো করে মনে রাখবে। এবং সুফিদের সৈয়দ বিদেশি বণিকদের খোরাসানি বলেছেন তিনি। আরেকবার, কার বর্ণনায় সুফিদের সৈয়দ বলা হয়েছে? অবশ্যই ইবন বতুতা। বিদেশি বণিকদের খোরাসানি বলা হচ্ছে কার বর্ণনায়? ইবন বতুতা। এবং হনরের একটি বালিকা বিদ্যালয় উল্লেখ করছেন যারা ওই সময় নারীরা পড়াশোনা করত, এটাও কিন্তু উল্লেখ করছে আমাদের ইবন বতুতা। ডাক ব্যবস্থা গিয়াসউদ্দিন তুগলক চালু করেছিল প্রথম ভারতবর্ষে, সেই গিয়াসউদ্দিন তুগলকের আমলে যে ডাক ব্যবস্থা তারও কিন্তু উল্লেখ করছে, যে ডাক ব্যবস্থা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের আমলে জনপ্রিয়তা পেয়ে যায়। শেরশাহের আমলে কিন্তু আফগান যুগে আরো স্ট্যান্ডার্ড হয় ডাক ব্যবস্থা, যে কনসেপ্ট এনেছিল কিন্তু প্রথম গিয়াসউদ্দিন তুগলক। এছাড়াও প্রতি 2 থেকে 3 মাইল অন্তর একটি করে ডাক পোস্ট স্থাপন করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক, যেটাকে অনুমোদন দেয় পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক, উল্লেখ করছেন। তাই ডাক ব্যবস্থার প্রবর্তন, ডাক পোস্ট অফিসের স্থাপন সবই কিন্তু করে গেছে গিয়াসউদ্দিন তুগলক। তাই ভারতবর্ষের ডাক ব্যবস্থার সবিস্তারে বর্ণনা দিয়েছেন সেই ট্রাভেলিয়ান মরক্কোর ঐতিহাসিক ইবন বতুতা। আজকে পর্যন্ত রইল। কেমন লাগলো ইবন বতুতা জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। প্রত্যেকে ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, একটু লাইক দিও। এছাড়াও যারা ভালো ইতিহাসের জায়গা খুঁজছেন অবশ্যই আসুন, আপনাদের জানাশোনার কাছে মানুষকে দায়িত্ব আমাদের। ওকে, বাই।